আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, কি হবে যদি আমাদের নিজেদের সারিয়ে তোলার সবচেয়ে শক্তিশালী উপায়টা কোনো ওষুধের বোতলে না থাকে, যদি সেটা আমাদের নিজেদের মস্তিষ্কের ভেতরেই লুকিয়ে থাকে? এটা তো একটা দারুণ প্রশ্ন দিয়ে শুরু হলো। কারণ দেখুন, চিকিৎসা বিজ্ঞান তো শত শত বছর ধরে রোগের শারীরিক কারণ খুঁজেছে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আমাদের বিশ্বাস, আমাদের আশা আর আমাদের আবেগ, এই জিনিসগুলো নিরাময়ের ক্ষেত্রে একটা অসংখ্য বড় ভূমিকা পালন করে। আর এই অবিশ্বাস্য ধারণাটাই আজকের আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে আছে, প্লেসিবো ইফেক্ট। আমাদের হাতে একটা গল্পের সারাংশ আছে, যার নামও প্লেসিবো ইফেক্ট। তবে আমরা শুধু গল্পটা বলবো না, বরং এই গল্পটাকে একটা একটা চশমা হিসেবে ব্যবহার করে প্লেসিবো ইফেক্টের পেছনের বিজ্ঞান, এর মনস্তত্ত্ব আর এর নৈতিক দিকগুলো বোঝার চেষ্টা করব। ঠিক। মূল আলোচনায় যাওয়ার আগে প্লেসিবো এফেক্ট জিনিসটা ঠিক কি সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। খুব সহজ কথায়, এটি হলো এমন একটা ঘটনা যেখানে কোনো ঔষধি গুণ ছাড়া একটা নকল চিকিৎসা। যেমন ধরুন, একটা চিনির বড়ি। চিনির বড়ি? আচ্ছা। হ্যাঁ, সেটা খাওয়ার পরেও একজন রোগী শুধু বিশ্বাসের জোরেই ভালো বোধ করতে শুরু করেন। তার মানে নিরাময়টা আসছে তার মন থেকে, ওষুধ থেকে নয়। দারুণ। আর আমাদের গল্পের নায়ক ড্রু ঠিক এই আইডিয়াটাকেই তার জীবনের কেন্দ্রে নিয়ে আসে। ড্রু এমন একজন মানুষ যার জীবনটা পুরোপুরি ভেঙে পড়েছে, মানসিকভাবে বিপর্যস্ত। আর এই শূন্যতার মধ্যে টিকে থাকার জন্য সে একটা অদ্ভুত ব্যবসা শুরু করে, তার নিজের মতোই হতাশ মানুষদের কাছে প্লেসিবো ওষুধ বিক্রি করা। আর এখানেই তো বিষয়টা জটিল হতে শুরু করে, কারণ ড্রু যে ওষুধগুলো বিক্রি করছে সেগুলো আসলে নকল। একদমই নকল। ওগুলোর কোনো কার্যকারিতা নেই যতক্ষণ না ব্যবহারকারী বিশ্বাস করছে যে ওটা কাজ করবে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, মানুষজন সেগুলো ব্যবহার করে সত্যি ভালো বোধ করতে শুরু করে। আমার প্রথম প্রশ্নটা ঠিক এখানেই, এটা কিভাবে সম্ভব? এটা কি শুধুই মনের ভুল, নাকি এর পেছনে কোনো বাস্তব কোনো জৈবিক কারণ আছে? চমৎকার প্রশ্ন। আর উত্তরটা হলো, এটা একেবারেই মনের ভুল নয়। এর পেছনে শক্ত স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স আছে। তাই নাকি? হ্যাঁ, ড্রুয়ের ক্লায়েন্টদের ক্ষেত্রে যা ঘটছে তাকে মনস্তত্ত্বের ভাষায় প্রত্যাশা তত্ত্ব বা এক্সপেক্টেন্সি থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। যখন একজন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে একটা ওষুধ তার কষ্ট কমাবে, তখন তার মস্তিষ্ক নিজে থেকেই এন্ডোরফিন নিঃসরণ করতে শুরু করে। এন্ডোরফিন মানে যেটা আমাদের শরীরের নিজস্ব প্রাকৃতিক ব্যথানাশক, একদম। তার মানে ড্রুয়ের দেওয়া নকল ওষুধটা আসলে একটা চাবির মতো কাজ করছে, যা দিয়ে রুগীরা তাদের মস্তিষ্কের ভেতরের নিজস্ব ওষুধের দোকানটা খুলতে পারছে। একেবারে তাই। বিভিন্ন গবেষণায় মস্তিষ্কের এফএমআরআই স্ক্যানে দেখা গেছে, প্লেসিবো গ্রহণকারী রোগীদের মস্তিষ্কের সেই অংশগুলোই সক্রিয় হয় যা আসল ব্যথানাশক ওষুধ খেলে সক্রিয় হয়। তার মানে অনুভূতিটা শুধু মানসিক নয়। না, একদমই না। এটা জৈব রাসায়নিকভাবেও বাস্তব। মস্তিষ্ক তখন ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটারও নিঃসরণ করে, যা আমাদের ভালো লাগার অনুভূতি দেয় আর কি। তাহলে গল্পে যা দেখানো হচ্ছে, যে মানুষগুলো ড্রুয়ের কাছে আসছে, তারা শুধু ওষুধ কিনছে না, তারা আসলে আশা কিনছে। ড্রু তাদের কথা শুনছে, তাদের গুরুত্ব দিচ্ছে। এই মানসিক সংযোগটাও কি প্লেসিবো এফেক্টের অংশ? অবশ্যই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। প্লেসিবো এফেক্ট শুধু একটা বড়ি গেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। চিকিৎসার পরিবেশ, ডাক্তারের ব্যবহার, তার সহানুভূতির প্রকাশ, এই সব কিছুই নিরাময়ের প্রক্রিয়ার অংশ। ড্রু নিজে কোনো ডাক্তার না হয়েও অনিচ্ছাকৃতভাবে একজন আদর্শ চিকিৎসকের ভূমিকা পালন করছিল। সে তার ক্লায়েন্টদের এমন একটা জিনিস দিচ্ছিল যা আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক সময় হারিয়ে যায়। সেটা হলো সময় এবং সহানুভূতি। এই সংযোগটাই তাদের মানসিক শূন্যতা পূরণ করছিল। কিন্তু একটা বিষয় আমার মাথায় আসছে, অন্যদের সারিয়ে তোলার এই প্রক্রিয়ায় ড্রু নিজেও তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। হ্যাঁ, ঠিক। যে মানুষটা নিজের জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছিল না, সে অন্যের জীবনে আশা জাগিয়ে নিজের জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পায়। এটাকেও কি এক ধরনের প্লেসিবো বলা যায়? হ্যাঁ, অন্য আঙ্গিকে ভাবলে এটাকেও বলা যায়। ড্রু তার ক্লায়েন্টদের মধ্যে নিজেরই প্রতিচ্ছবি দেখছিল। তাদের সাহায্য করার মাধ্যমে সে আসলে নিজের ভেতরের ক্ষতগুলোকেই সারিয়ে তুলছিল। বাহ! এটাকে বলে হেল্পার্স হাই।
অন্যকে সাহায্য করলে আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন এবং ডোপামিনের মতো হরমোন নিঃসৃত হয়, যা আমাদের মানসিক চাপ কমায় এবং ভালো থাকার অনুভূতি দেয়। সুতরাং ড্রুয়ের ক্লায়েন্টরা যেমন তার প্লেসিবো থেকে উপকৃত হচ্ছিল, ড্রু নিজেও পরোপকারের প্লেসিবো থেকে উপকৃত হচ্ছিল। কিন্তু এখানেই তো গল্পের মূল সংঘাতটা তৈরি হয়। ড্রু যা করছে তার উদ্দেশ্য ভালো হলেও ভিত্তিটা তো একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। ঠিক। সে তীব্র অপরাধবোধে ভুগতে শুরু করে। সে কি সত্যিই সাহায্য করছে, নাকি মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে প্রতারণা করছে? এই নৈতিক সংকটটা কিন্তু শুধু গল্পের নয়, বাস্তব জগতেরও। চিকিৎসাবিজ্ঞানে প্ল্যাসিবো ব্যবহার করা নিয়ে বিরাট বিতর্ক রয়েছে। একদিকে যদি একটা নিরীহ চিনির বড়ি কোনো রোগীকে কষ্ট থেকে মুক্তি দেয়, তাহলে ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতি তো কিছু হচ্ছে না। কিন্তু অন্যদিকে এটা কি রোগীর সাথে এক ধরনের প্রতারণা নয়? তার জানার অধিকারকে কি অস্বীকার করা হচ্ছে না? ড্রুয়ের এই ভেতরের টানাপোড়েন আসলে পুরো মেডিকেল জগতের একটা নৈতিক দ্বিধাকে তুলে ধরে। তাহলে কি প্লেসিবোর কোনো নেতিবাচক দিকও থাকতে পারে? বিশ্বাস যদি আমাদের ভালো করতে পারে, তাহলে অবিশ্বাস বা ভয় কি আমাদের আরও অসুস্থ করে তুলতে পারে? হ্যাঁ, পারে। আর একে বলা হয় নোসিবো ইফেক্ট। প্লেসিবোর ঠিক উল্টোটা। নোসিবো ইফেক্ট? হ্যাঁ, যদি একজন রোগীকে বলা হয় যে একটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার মাথা ব্যথা হতে পারে, তাহলে কোনো ঔষধি গুণ না থাকলেও শুধুমাত্র আশঙ্কার কারণে তার সত্যিই মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে। বলেন কি? নেতিবাচক প্রত্যাশা আমাদের শরীরে নেতিবাচক জৈব রাসায়নিক পরিবর্তন আনতে পারে। তাই ড্রুয়ের ভয়টা অমূলক নয়। যদি তার ক্লায়েন্টরা কোনোদিন জানতে পারে যে ওষুধগুলো নকল ছিল, তাহলে তাদের বিশ্বাসে যে আঘাত লাগবে, তাতে তাদের শারীরিক অবস্থার হয়তো আরও অবনতি হতে পারে। একদম। এটা একটা দুইধারী তলোয়ারের মতো। তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে প্লেসিবোর একটা সীমা আছে। গল্পটা মূলত মানসিক এবং আবেগঘটিত কষ্টের কথা বলছে, কিন্তু ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে তো শুধু বিশ্বাস দিয়ে কাজ হবে না। একদম ঠিক। এই সীমাটা বোঝা খুব জরুরি। প্লেসিবো এফেক্ট মূলত ব্যথা, হতাশা, উদ্বেগ এই ধরনের সাবজেক্টিভ বা ব্যক্তিগত অনুভূতির ওপর বেশি কাজ করে। যা পরিমাপ করা কঠিন। ঠিক। এটা ক্যান্সারের টিউমারকে ছোট করতে পারে না বা ভাঙা হাড় জোড়া লাগাতে পারে না, কিন্তু এটা ক্যান্সারের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব বা যন্ত্রণা কমাতে সাহায্য করতে পারে। তাই প্লেসিবোকে কোনো জাদুকরী সমাধান ভাবলে ভুল হবে, কিন্তু নিরাময় প্রক্রিয়ার একটি শক্তিশালী সহযোগী হিসেবে এর গুরুত্ব অপরিসীম। গল্পে এরপর একটা বড় পরিবর্তন আসে যখন ড্রুয়ের জীবনে একজন নারীর আগমন ঘটে। সে তারই একজন ক্লায়েন্ট এবং ড্রু তার প্রেমে পড়ে যায়। এই সম্পর্কটা তার ভেতরের নৈতিক দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে। কারণ ভালোবাসা এখানে একটা আয়নার মতো কাজ করে। এতদিন সে একটা নিরাপদ দূরত্ব থেকে, একটা মিথ্যার আড়ালে থেকে মানুষের উপকার করে এসেছে। কিন্তু ভালোবাসার সম্পর্কে তো কোনো আড়াল চলে না, তাই না? না, একদমই না। একটা সত্যিকারের সম্পর্ক সততার উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই প্রেম তাকে তার নিজের তৈরি করা মিথ্যার মুখোমুখি হতে বাধ্য করে। সে বুঝতে পারে যে বিশ্বাসে অন্যদের মধ্যে জাগানোর চেষ্টা করছে, সেই বিশ্বাস সে তার ভালোবাসার মানুষটির সাথে রাখছে না। আর ঠিক এখানেই গল্পটা তার চূড়ান্ত প্রশ্নের দিকে এগিয়ে যায়। তাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। সে কি তার এই প্লেসিবো ব্যবসা চালিয়ে যাবে, নাকি ভালোবাসার জন্য আর নিজের বিবেকের কাছে সৎ থাকার জন্য সবকিছু স্বীকার করবে? যদিও সত্যিটা তার গড়ে তোলা সবকিছু ধ্বংস করে দিতে পারে। এই সম্পর্কটা আমাদের প্লেসিবো এফেক্টের আরেকটি গভীর স্তরে নিয়ে যায়। আমরা এতক্ষণ ওষুধ, বিশ্বাস আর মস্তিষ্কের কথা বলছিলাম, কিন্তু ভালোবাসা, মানবিক সংযোগ এবং অন্যের জন্য নিঃস্বার্থভাবে চিন্তা করা, এগুলোও কি এক ধরনের শক্তিশালী প্লেসিবো নয়? এটা তো ভাবার মতো বিষয়। যখন আমরা জানি যে আমাদের খেয়াল রাখার জন্য কেউ আছে, তখন আমাদের মানসিক চাপ কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ভালোবাসা আর সামাজিক সমর্থন আমাদের দীর্ঘজীবী হতেও সাহায্য করে। তার মানে ড্রুয়ের এই প্রেম? হ্যাঁ, এই প্রেম তাকে সেই চূড়ান্ত নিরাময়ের দিকে ঠেলে দেয় যা কোনো নকল ওষুধ দিতে পারত না, আর সেটা হলো আত্মশুদ্ধি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, নিরাময় শুধু একটা শারীরিক প্রক্রিয়া নয়, এটা মানসিক এবং আবেগিকও।
আমাদের মন আর শরীর একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দ্বিতীয়ত, আশা আর ইতিবাচক প্রত্যাশা নিরাময় প্রক্রিয়ার অত্যন্ত শক্তিশালী চালিকা শক্তি। এরা আমাদের মস্তিষ্কের ভেতরের ফার্মাসিকে সক্রিয় করে তুলতে পারে। তবে এর একটা উল্টোপিঠও আছে, ওই যে বললাম নোসিবো এফেক্ট। হ্যাঁ, যা আমাদের ক্ষতিও করতে পারে। আর তৃতীয়ত, মানসিক সংযোগ, সহানুভূতি এবং ভালোবাসা, এগুলোই হয়তো সবচেয়ে সেরা নিরাময়। ঠিক। ড্রু এর যাত্রা আমাদের এটাই দেখায় যে একজন ভাঙা মানুষ অন্যের কষ্ট বোঝার মাধ্যমে এবং তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমেই নিজেকে সারিয়ে তুলতে পারে। সব মিলিয়ে গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমাদের আঁকড়ে ধরার মতো বাস্তব কিছু থাকে না, তবুও বিশ্বাস আমাদের বাঁচিয়ে রাখতে পারে। চূড়ান্ত নিরাময় সবসময় নিখুঁত সত্য বা মিথ্যা থেকে আসে না, বরং তা আসে করুণা, সংযোগ এবং ভালোবাসার মতো মানসিক অনুভূতিগুলো থেকে। অসাধারণ। প্লেসিবো এফেক্ট গল্প এবং এর পেছনের বিজ্ঞান আমাদের এটাই শেখালো যে আমাদের মন এক অবিশ্বাস্য শক্তিশালী হাতিয়ার, আর ড্রুয়ের যাত্রাটা হলো সেই হাতিয়ারকে আবিষ্কার করার একটা রূপক। একজন দিশেহারা মানুষ থেকে অন্যের আশার আলো হয়ে ওঠার মাধ্যমে সে শেষ পর্যন্ত নিজেকে খুঁজে পায়। এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। এই গল্প আর বিজ্ঞান যদি আমাদের এটাই শেখায় যে বিশ্বাস এবং সংযোগ এতটাই শক্তিশালী, তাহলে একটু ভেবে দেখা যাক আমাদের দৈনন্দিন জীবনে আমরা জেনে বা না জেনে এমন কোনো প্লেসিবো ব্যবহার করছি যা আমাদের কঠিন সময়ে টিকে থাকতে সাহায্য করছে। সেটা কি প্রতিদিন সকালে এক কাপ কফি, যা আমাদের বিশ্বাস যোগায় যে দিনটা ভালো যাবে? অথবা কোনো বিশেষ বন্ধুর সাথে কথা বলা, যা আমাদের একাকিত্ব দূর করে? একদম। নাকি নিজের প্রতি বারবার বলা কোনো ইতিবাচক আশ্বাস, যেমন আমি এটা পারব। আমাদের সবার জীবনেই হয়তো এমন কোনো না কোনো ব্যক্তিগত প্লেসিবো আছে যা আমাদের শক্তি যোগায়। সেটা কি তা খুঁজে বের করার মধ্যেই হয়তো লুকিয়ে আছে নিজেকে আরও ভালোভাবে চেনার একটা নতুন দরজা।